আজকের এই ভিডিওতে আমরা একটি নতুন টপিক শুরু করতে চলেছি, আইইউপিএসি নমেনক্লেচার। তবে সরাসরি আইইউপিএসি শুরু করার আগে আমার মনে হয় কিছু বেসিক কনসেপ্ট আমাদের পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। কারণ এই ভিত্তিটা যদি শক্ত না হয় তাহলে পরবর্তীতে নামকরণ শেখার সময় অনেক অসুবিধা হতে পারে। তাই আজ আমরা ধাপে ধাপে দেখে নেব আইইউপিএসি শুরু করার আগে ঠিক কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন। প্রথমেই আমরা খুব সংক্ষেপে অ্যাটম এবং ভ্যালেন্সি সম্পর্কে একটু ধারণা নেব। কার্বন সাধারণত 4টি বন্ড গঠন করে এবং হাইড্রোজেন একটি বন্ড গঠন করে। একটি উদাহরণ দেখি, মিথেন, যার সংকেত CH4। এখানে একটি কার্বন অ্যাটম 4টি হাইড্রোজেন অ্যাটমের সাথে যুক্ত হয়েছে। এটি কেন হচ্ছে? কারণ কার্বনের ভ্যালেন্সি হলো 4, অর্থাৎ এটি 4টি বন্ড গঠন করতে পারে, এবং হাইড্রোজেনের ভ্যালেন্সি হলো 1, অর্থাৎ এটি একটি বন্ড গঠন করতে পারে। এরপর আমরা দেখে নেব যোজ্যতা বা ভ্যালেন্সি বলতে কী বোঝায়। যোজ্যতা বা ভ্যালেন্সি বলতে বোঝায় একটি অ্যাটম সর্বোচ্চ কয়টি বন্ড করতে পারে। কার্বন সর্বোচ্চ 4টি বন্ড গঠন করতে পারে, তাই তার যোজ্যতা বা ভ্যালেন্সি হলো 4, এবং হাইড্রোজেন সর্বোচ্চ একটি বন্ড গঠন করতে পারে, তাই জন্য তার যোজ্যতা বা ভ্যালেন্সি হলো 1। এখানে কার্বন তার 4টি বন্ড সম্পূর্ণ করেছে এবং প্রতিটি হাইড্রোজেন একটি করে বন্ড করেছে, তাই এই কম্পাউন্ডটি একটি স্টেবল কম্পাউন্ড বা স্থিতিশীল যৌগ। মনে রাখবে, একটি স্টেবল কম্পাউন্ডের প্রতিটি অ্যাটমের ভ্যালেন্সি পূর্ণ থাকতে হবে। তো একবার সংক্ষেপে বুঝে নিই, যোজ্যতা মানে কি? যোজ্যতা মানে হলো একটি অ্যাটম সর্বোচ্চ কতগুলি বন্ধন গঠন করতে পারে। যেমন কার্বন সাধারণত 4টি বন্ধন গঠন করতে পারে, তাই তার যোজ্যতা হচ্ছে 4, এবং হাইড্রোজেন সাধারণত একটি বন্ধন গঠন করতে পারে, তাই তার যোজ্যতা বা ভ্যালেন্সি হলো 1। যেমন উপরের উদাহরণটি দেখো, মিথেন, যার সংকেত হলো CH4। দেখো এখানে কার্বনের চারপাশে 4টি বন্ড রয়েছে, সিঙ্গল বন্ড রয়েছে উপরে, নিচে, ডান দিকে এবং বাঁ দিকে, কারণ তার যোজ্যতা বা ভ্যালেন্সি হলো 4, এবং প্রত্যেকটি সিঙ্গল বন্ডে একটি করে হাইড্রোজেন যুক্ত আছে, কারণ হাইড্রোজেনের যোজ্যতা বা ভ্যালেন্সি হচ্ছে 1। এরপর আমরা কেমিক্যাল বন্ডিং নিয়ে একটু বেসিক ধারণা নেব, যা আইইউপিএসি নমেনক্লেচার বুঝতে খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমরা 3 ধরনের বন্ধন দেখতে পাই: 1 নম্বর সিঙ্গল বন্ধন, 2 নম্বর ডাবল বন্ধন, 3 নম্বর ট্রিপল বন্ধন। সিঙ্গল বন্ড মানে দুইটা কার্বন অ্যাটমের মধ্যে একটি বন্ড থাকবে। তারপর ডাবল বন্ড মানে দুইটা কার্বন অ্যাটমের মধ্যে দুইটা বন্ড থাকবে, এবং ট্রিপল বন্ড মানে হচ্ছে দুইটা কার্বন অ্যাটমের মধ্যে 3টা বন্ড থাকবে। এখন কিছু উদাহরণ দেখি। যেমন 1 নম্বর C2H6, এখানে সবগুলো বন্ডই সিঙ্গল বন্ড, তাই একে আমরা বলি অ্যালকেন। তারপর 2 নম্বর C2H4, এখানে একটি ডাবল বন্ড রয়েছে, তাই একে বলা হয় অ্যালকিন। তারপর থার্ড হলো C2H2, এখানে একটি ট্রিপল বন্ড রয়েছে, তাই একে বলা হয় অ্যালকাইন। এই বন্ডের উপর ভিত্তি করেই আইইউপিএসি নমেনক্লেচারে আমরা সাফিক্স ব্যবহার করি। যেমন সিঙ্গল বন্ড থাকলে আমরা ইউজ করি এন, ডাবল বন্ড থাকলে আমরা ইউজ করি ইন, এবং ট্রিপল বন্ড থাকলে আমরা ইউজ করি আইন। তাই বন্ড চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরই কম্পাউন্ডের নাম নির্ভর করে। এখন আমরা আগের স্লাইডের এক্সাম্পলগুলোর স্ট্রাকচারটা দেখে পুরো বিষয়টা ক্লিয়ার করে নিই। প্রথম এক্সাম্পলটার স্ট্রাকচারটা দেখি। প্রথমটি ছিল C2H6, এখানে বলেছিলাম সবগুলো বন্ডই সিঙ্গেল বন্ড, আর এই সিঙ্গেল বন্ডের জন্য আমরা এন ওয়ার্ডটা ইউজ করি, ANE। তারপরে এক্সাম্পলটা দেখি। তারপরে এক্সাম্পলটা হলো C2H4, এখানে আমরা বলেছিলাম এখানে একটি ডাবল বন্ড রয়েছে, সেই ডাবল বন্ডটা কার কার মধ্যে থাকে? ডাবল বন্ডটা থাকে হচ্ছে কার্বন কার্বনের মধ্যে। তো এই ডাবল বন্ড থাকলে আমরা ইউজ করি ইন ওয়ার্ডটা, ENE। তারপরে এক্সাম্পলটা দেখি। তারপরের এক্সাম্পলটি হলো C2H2, এখানে আমরা বলেছিলাম এখানে একটি ট্রিপল বন্ড রয়েছে, সেই ট্রিপল বন্ডটা রয়েছে কার্বন কার্বনের মধ্যে। এই ট্রিপল বন্ডের জন্য আমরা ইউজ করি আইন ওয়ার্ডটি, YNE। এরপর আমরা হাইড্রোকার্বন সম্পর্কে বুঝব। হাইড্রোকার্বন মানে কি?
হাইড্রোকার্বন হলো সেই সব কম্পাউন্ড যেগুলো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত। এগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর অ্যালকেন, 2 নম্বর অ্যালকিন এবং 3 নম্বর অ্যালকাইন। যেমন উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণ CH4, এটি হলো অ্যালকেন। তারপর C2H4, এটি হলো অ্যালকিন। এবং লাস্ট C2H2, এটি হলো অ্যালকাইন। আইইউপিএসসি নমেনক্লেচারের মূল ভিত্তি এখান থেকেই তৈরি হয়, তাই আইইউপিএসসি শেখার আগে এই 3টি ধারণা পরিষ্কার থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন আগের স্লাইডের এক্সাম্পলগুলোর স্ট্রাকচারগুলো দেখা যাক। প্রথম এক্সাম্পলটা ছিল CH4, তারপর ছিল C2H4, তারপর ছিল C2H2। এখানে স্ট্রাকচারগুলো দেখো, এখানে শুধু স্ট্রাকচারগুলো কার্বন এবং হাইড্রোজেন দিয়েই গঠিত, তাই এগুলোকে আমরা বলবো হাইড্রোকার্বন। এবং এগুলো 3 প্রকারের: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখন আমরা কার্বন চেইন সম্পর্কে বুঝব। আইইউপিএসসি শেখার জন্য এই কার্বন চেইন সঠিকভাবে চেনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে কোনটি স্ট্রেইট চেইন এবং কোনটি ব্রাঞ্চড চেইন। তো তোমরা নিশ্চয়ই বট গাছ দেখেছো, একদম সোজাভাবে উপরের দিকে উঠে যায়, খুব বেশি ডালপালা থাকে না। ঠিক তেমনভাবেই যদি কার্বন চেইন একদম সোজাভাবে কানেক্টেড থাকে আর কোনো সাইড ব্রাঞ্চ না থাকে, তাহলে আমরা সেটাকে বলি স্ট্রেইট চেইন। যেমন প্রথম উদাহরণটি দেখো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। দেখো এই স্ট্রাকচারটা একদম বট গাছের মতো সোজা। এরকম স্ট্রাকচার থাকলে আমরা সেটাকে বলবো স্ট্রেইট চেইন। এখানে কোনো ডালপালা নেই, মানে কোনো ব্রাঞ্চিং নেই, তাই এটাকে আমরা বলবো স্ট্রেইট চেইন। একইভাবে যদি কার্বন চেইন এর মেন লাইন থেকে কোনো সাইড চেইন বা এক্সট্রা কার্বন বেরিয়ে আসে, তাহলে সেটাকে আমরা বলি ব্রাঞ্চড চেইন। যেমন দ্বিতীয় উদাহরণটি দেখো, কি আছে, CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এতটুকু পার্ট তো স্ট্রেইট চেইনই ছিল, কিন্তু দেখো মিডিলের কার্বন থেকে একটা CH3 নিচের দিকে নেমে গেছে সিঙ্গেল বন্ডের সাহায্যে। এটাকে আমরা বলবো ব্রাঞ্চিং, আর এরকম থাকলে এটাকে বলে ব্রাঞ্চড চেইন। এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এর উপরেই আমরা মেইন চেইন সিলেক্ট করি আইইউপিএসসি নেমিং করার সময়। আর নামকরণের সময় আমরা সবসময় লংগেস্ট চেইন নির্বাচন করি। সবশেষে আমরা ফাংশনাল গ্রুপ সম্পর্কে একটি ছোট ধারণা নেব। ফাংশনাল গ্রুপ হলো কোনো কম্পাউন্ডের এমন একটি অংশ যা সেই কম্পাউন্ডের বৈশিষ্ট্য এবং নাম নির্ধারণ করতে সাহায্য করে। অর্থাৎ কোনো কম্পাউন্ডের মধ্যে যদি নির্দিষ্ট কিছু অ্যাটমের গ্রুপ থাকে, তাহলে সেই গ্রুপ দেখেই আমরা বুঝতে পারি কম্পাউন্ডটি কোন ধরনের। চলো কয়েকটি উদাহরণ দেখি। যদি কোনো কম্পাউন্ডে OH গ্রুপটি থাকে, তাহলে সেটি অ্যালকোহল। যদি থাকে COOH গ্রুপ, তাহলে সেটি কার্বক্সিলিক অ্যাসিড। যদি থাকে CHO গ্রুপ, তাহলে সেটি অ্যালডিহাইড। আর যদি CO গ্রুপ চেইন এর মাঝখানে থাকে, তাহলে সেটি কিটোন। তাই কম্পাউন্ডের মধ্যে এই ধরনের গ্রুপ থাকলে সেই অনুযায়ী কম্পাউন্ডের নাম এবং বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। এই বেসিক ধারণাগুলোই আইইউপিএসসি নমেনক্লেচার শেখার ভিত্তি তৈরি করে। এখন আমরা ধাপে ধাপে আইইউপিএসসি এর নিয়মগুলো আলোচনা করব এবং উদাহরণের মাধ্যমে নামকরণ শিখব। এখন আমরা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সংক্ষেপে আইইউপিএসসি সম্পর্কে জানব। প্রথমে আমরা আইইউপিএসসি এর একটি ছোট্ট ব্যাখ্যা দিই। আইইউপিএসসি হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে আমরা কেমিক্যাল কম্পাউন্ডের একটি সঠিক নাম দিই। যেমন একটি কম্পাউন্ডকে যদি কেউ এক নামে আর কেউ অন্য নামে ডাকে, তাহলে কনফিউশন হতে পারে। আইইউপিএসসি সেই কনফিউশন দূর করে, কারণ এতে সবার জন্য একটাই নির্দিষ্ট নাম থাকে। এবার বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরো তুমি এবং তোমার এক বন্ধু একসাথে আছো এবং সামনে একটি জিনিস দেখলে। তুমি সেই জিনিসটিকে একটি নামে ডাকলে আর তোমার বন্ধু সেটিকে অন্য নামে ডাকলো। এরপর তোমাদের আরেকজন বন্ধু এসে জিজ্ঞাসা করলো, এটার নাম কি? তখন তুমি এক নাম বললে আর তোমার বন্ধু আরেক নাম বলল। স্বাভাবিকভাবে সে কনফিউশনে পড়ে যাবে, আসলে নামটি কোনটি। ঠিক এই ধরনের কনফিউশন এড়ানোর জন্যই আইইউপিএসসি তৈরি হয়েছে। আইইউপিএসসি হলো এমন একটি সংস্থা যেখানে বিজ্ঞানীরা একসাথে কিছু নির্দিষ্ট নিয়ম তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা কেমিক্যাল কম্পাউন্ডের সঠিক ও একক নাম নির্ধারণ করতে পারি, যাতে কোনো বিভ্রান্তি না থাকে।
আইইউপিএসি পদ্ধতি অনুযায়ী সাধারণত একটি জৈব যৌগের নাম তিনটি অংশ নিয়ে গঠিত হয়। প্রথমটি হলো উপপদ বা প্রিফিক্স, দ্বিতীয়টি হলো শব্দমূল বা ওয়ার্ড রুট এবং তৃতীয়টি হলো প্রত্যয় বা সাফিক্স। অর্থাৎ একটি কম্পাউন্ডের নাম সাধারণত গঠিত হয় উপপদ প্লাস শব্দমূল প্লাস প্রত্যয়, এই তিনটি অংশ নিয়ে। এখন আমরা প্রথমে শব্দমূল বা ওয়ার্ড রুট সম্পর্কে জানব। শব্দমূল বা ওয়ার্ড রুট হলো সেই অংশ যা আমাদের জানায় একটি কম্পাউন্ডে মোট কতগুলি কার্বন অ্যাটম রয়েছে। যেমন যদি কোনো জৈব যৌগে একটি কার্বন থাকে তাহলে তার ওয়ার্ড রুট বা শব্দমূল হবে মিথ, দুটি কার্বন থাকলে শব্দমূল হবে ইথ, তিনটি কার্বন থাকলে শব্দমূল হবে প্রপ, চারটি কার্বন থাকলে শব্দমূল হবে বিউট, এটার উচ্চারণটি হচ্ছে বিউট, পাঁচটি কার্বন অ্যাটম থাকলে তার শব্দমূল হবে পেন্ট, ছটি কার্বন হলে শব্দমূল হবে হেক্স, সাতটি কার্বন হলে শব্দমূল হবে হেপ্ট, আটটি কার্বন হলে শব্দমূল হবে অক্ট, নটি কার্বন হলে শব্দমূল হবে নন এবং 10টি কার্বন হলে শব্দমূল হবে ডেক। অর্থাৎ কম্পাউন্ডের কার্বন অ্যাটমের সংখ্যার উপর ভিত্তি করে আমরা শব্দমূল নির্ধারণ করি। তো এই ছিল তোমাদের শব্দমূল। এবার এই যে টেবিলটা আছে 1 থেকে 10 পর্যন্ত শব্দমূলের, এই সবগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, নাহলে জৈব যৌগের নামকরণ করার সময় তোমাদেরকে বারবার এই টেবিলটা দেখতে হবে যে কটি কার্বন থাকলে শব্দমূল কী হবে। যাতে এই অসুবিধাটা না হয় তাই জন্য 1 থেকে 10 অবধি শব্দমূল তোমরা মুখস্থ করে রেখো। এখন বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কয়েকটি এক্সাম্পল দেখি। 1 নম্বর CH4, এখানে একমাত্র একটি কার্বন পরমাণু রয়েছে তাই এর শব্দমূল বা ওয়ার্ড রুট হবে মিথ। 2 নম্বর C2H6, এখানে দুটি কার্বন পরমাণু রয়েছে তাই এর শব্দমূল বা ওয়ার্ড রুট হবে ইথ। তারপর 3 নম্বর CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এখানে মোট 3টি কার্বন পরমাণু রয়েছে তাই এর শব্দমূল বা ওয়ার্ড রুট হবে প্রপ। আমাদের সবসময় কার্বন পরমাণু এর সংখ্যা ঠিকভাবে গণনা করতে হবে, কারণ ভুলভাবে গণনা করলে পুরো নামটাই ভুল হয়ে যাবে। যেমন ধরো কোনো জৈব যৌগে আছে 5টি কার্বন, কিন্তু তুমি কোনো কারণে ভুল গণনা করেছো, ধরো 4টি গণনা করেছো ভুল করে, তাহলে কি ভুলটা হবে? ভুলটা এই জায়গায় হবে যে 5টি কার্বন থাকার জন্য শব্দমূল হওয়ার কথা ছিল মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু তুমি যে ভুলভাবে গণনা করেছো এবং গণনা করে 4টি হয়েছে তার জন্য তুমি লিখেছো মিথ, ইথ, প্রপ, বিউট লিখেছো। তাহলে এরকম ভুল হলে তো পুরো জৈব যৌগের নামটিই ভুল হয়ে যাবে। আমরা একটু আগে দেখেছি শব্দমূল বা ওয়ার্ড রুট আমাদের জানায় একটি কম্পাউন্ডে মোট কতগুলি কার্বন অ্যাটম রয়েছে। এখন আমরা আইইউপিএসি নামকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানব, সেটি হলো সাফিক্স বা প্রত্যয়। প্রত্যয় বা সাফিক্স হলো সেই অংশ যা আমাদের কম্পাউন্ডের গঠন এবং বন্ড এর সম্পর্কে ধারণা দেয়। এই প্রত্যয় বা সাফিক্স আবার দু ধরনের। প্রথমটি হলো প্রধান প্রত্যয় বা প্রাইমারি সাফিক্স এবং দ্বিতীয়টি হলো অপ্রধান প্রত্যয় বা সেকেন্ডারি সাফিক্স। এবার আমরা প্রাইমারি সাফিক্স বা প্রধান প্রত্যয় সম্পর্কে জানব। প্রাইমারি সাফিক্স সাধারণত 3 ধরনের হয়। যদি দুটো কার্বন অ্যাটমের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তাহলে প্রত্যয় বা সাফিক্স হবে ANE, আর যদি দুটি কার্বন অ্যাটমের মধ্যে ডাবল বন্ড থাকে তাহলে সাফিক্স বা প্রত্যয় হবে ENE, এবং যদি দুটি কার্বন অ্যাটমের মধ্যে ট্রিপল বন্ড থাকে তাহলে সাফিক্স বা প্রত্যয় হবে YNE। এখন বিষয়টা কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। প্রথম উদাহরণে আমরা দেখছি CH4, এখানে কার্বন অ্যাটমের মধ্যে সবগুলো বন্ড হলো সিঙ্গেল বন্ড, তাই এর প্রত্যয় বা সাফিক্স হবে ANE। সিঙ্গেল বন্ড থাকার জন্য প্রত্যয় হচ্ছে ANE। আগে আমরা দেখেছি একটি কার্বন থাকলে ওয়ার্ড রুট হয় মিথ, তাহলে ওয়ার্ড রুট এবং সাফিক্স একসাথে করলে কম্পাউন্ডের নাম হবে মিথ যোগ N, মিথেন। এবার দ্বিতীয় উদাহরণটি দেখি C2H4, এখানে দুটি কার্বন অ্যাটমের মধ্যে একটি ডাবল বন্ড রয়েছে তাই এর সাফিক্স বা প্রত্যয় হবে ENE, ইন। ডাবল বন্ড থাকার জন্য সাফিক্স বা প্রত্যয় হচ্ছে ENE। আর যেহেতু এখানে দুটি কার্বন আছে তাই শব্দমূল বা ওয়ার্ড রুট হবে ইথ, ETH, ইথ। তাহলে ওয়ার্ড রুট এবং সাফিক্স একসাথে করলে কম্পাউন্ডের নাম হবে ইথ প্লাস ইন, ইথিন।
এবার আগের স্লাইডের এক্সাম্পলগুলোর স্ট্রাকচারগুলো দেখা যাক, তাহলে আরও ভালো করে বিষয়টি ক্লিয়ার হবে আমাদের কাছে। এখানে দেখো প্রথম এক্সাম্পলটি ছিল CH4। এই CH4-এর স্ট্রাকচারটি দেখো এখানে একটি মাত্র কার্বন রয়েছে, তাই এর শব্দমূল বা ওয়ার্ড রুট হচ্ছে মিথ। এবং এখানে দেখো সবগুলি সিঙ্গেল বন্ড রয়েছে, তাই জন্য সাফিক্স বা প্রত্যয় হচ্ছে এন। তাহলে পুরো নামটি হবে মিথ প্লাস এন, মিথেন। এরপর দ্বিতীয় এক্সাম্পলটি দেখো C2H4। এই C2H4-এর স্ট্রাকচারটি দেখো এখানে দুটো কার্বন রয়েছে এবং দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড রয়েছে, তাই এর সাফিক্স বা প্রত্যয় হচ্ছে ENE, ইন। ডাবল বন্ডের জন্য প্রত্যয়টা ENE হলো এবং দুটো কার্বন রয়েছে, তাই জন্য শব্দমূল বা ওয়ার্ড রুট হচ্ছে ইথ হবে। তাহলে পুরো নামটি হবে ইথ প্লাস ইন, ইথিন। এরপর আরেকটি এক্সাম্পল দেখো C2H2। এখানে দেখো দুটো কার্বন রয়েছে, তাই জন্য এখানে ওয়ার্ড রুট বা শব্দমূল হবে ইথ এবং ট্রিপল বন্ড থাকার জন্য এখানে প্রত্যয় বা সাফিক্স হবে আইন, YNE। তাহলে এই জৈব যৌগটির সম্পূর্ণ নাম হবে ইথ প্লাস আইন, ইথাইন। এবার এখানে দেখো এই যে 3 নম্বর এক্সাম্পলটি আছে C2H2। এখানে ট্রিপল বন্ড রয়েছে, তাই এর প্রত্যয় হবে আইন এবং এর শব্দমূল আমরা জানি ইথ হবে, তাই পুরো নাম হবে ইথাইন। এটা তো একটু আগেই দেখলাম। এরপর দেখো আরেকটি এক্সাম্পল আছে 4 নম্বর CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH3। এখানে সবগুলো বন্ড সিঙ্গেল, তাই প্রত্যয় হবে এন এবং পুরো নামটি হবে, পুরো IUPAC নামটি হবে প্রপ প্লাস এন, প্রোপেন। এখন তোমরা আমাকে কমেন্টে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিও যে এখানে প্রপটা কেন হলো আর প্রপটা কি এখানে। এরপর 5 নম্বর উদাহরণ CH ট্রিপল বন্ড, CH। এখানে একটি ট্রিপল বন্ড রয়েছে, তাই প্রত্যয় হবে আইন। তাহলে পুরো IUPAC নাম হবে ইথ প্লাস আইন, ইথাইন। এবার আবারও একটি কোশ্চেনের অ্যান্সার দিও যেখানে ইথটা কেন বসলো এবং এই ইথটা আসলে কি। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে একটি যৌগের মধ্যে কি একাধিক ডাবল বা ট্রিপল বন্ড থাকতে পারে? হ্যাঁ, এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ, থাকতে পারে। এখন আমরা এটাই বুঝবো যে একটি যৌগের মধ্যেই একাধিক ডাবল বা ট্রিপল বন্ড থাকলে নামকরণে কি হবে। যদি একাধিক ডাবল বা ট্রিপল বন্ড থাকে তাহলে দুটার জন্য ব্যবহার হবে ডাই এবং তিনটার জন্য ব্যবহার হবে ট্রাই। ধরি কোনো যৌগে দুটি ডাবল বন্ড রয়েছে, তাহলে প্রত্যয়টি হবে ডাবল বন্ডের জন্য হবে ইন এবং যেহেতু দুটা রয়েছে তার জন্য হবে ডাই, তাহলে প্রত্যয়টি হবে ডাই ইন। এবং সেরকমই কোনো যৌগে তিনটি ডাবল বন্ড থাকলে প্রত্যয়টি হবে ডাবল বন্ডের জন্য হবে ইন এবং তিনটির জন্য হবে ট্রাই, তাহলে প্রত্যয়টি হবে ট্রাই ইন। এখন নিচের উদাহরণটি দেখো, তাহলে বিষয়টি আরও বেশি ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম উদাহরণ CH2 ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2। এখানে 4টি কার্বন অ্যাটম রয়েছে, তাই জন্য বিউট হবে এর শব্দমূল বা যেটাকে ইংলিশে বলে ওয়ার্ড রুট। এবং দুটি ডাবল বন্ড রয়েছে, তার জন্য হবে ডাবল বন্ডের জন্য হচ্ছে প্রত্যয় হচ্ছে ইন এবং দুটির জন্য হচ্ছে ডাই, তাই জন্য প্রত্যয়টা হচ্ছে ডাই ইন। তাই এর IUPAC নাম হবে বিউট 1,3 ডাই ইন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি মিডিলে 1,3 এটা কেন লিখেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ডাবল বন্ডের পজিশনটা লিখেছি, কোথায় কোথায় ডাবল বন্ড আছে। এই যে প্রথম উদাহরণটি যে আছে এটাকে দেখো, কার্বন 1 বাদিক থেকে যদি কাউন্টিং করি তাহলে কার্বন 1 ডাবল বন্ডের পরে কার্বন 2, তারপরে সিঙ্গেল বন্ডের পরে কার্বন 3 এবং আবার ডাবল বন্ডের পরে কার্বন 4 রয়েছে। তো কোথায় কোথায় ডাবল বন্ডটা রয়েছে দেখো, প্রথমে রয়েছে কার্বন 1-এর পাশে, তাই জন্য আমি 1 লিখেছি। তারপর এটা রয়েছে কার্বন 3-এর পাশে রয়েছে ডাবল বন্ডটা, তাই আমি ডাবল বন্ডের পজিশনগুলো লিখেছি। এটা 1,3টা হচ্ছে ডাবল বন্ডের পজিশনটা এবং ডাবল বন্ডে ট্রিপল বন্ড থাকলে এইভাবে পজিশন লিখতে হয়, এটাই হচ্ছে এর নিয়ম, নামকরণের নিয়ম। এখন দ্বিতীয় উদাহরণটি দেখা যাক কী রয়েছে। CH2 ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2। দেখো এখানে মোট 6টি কার্বন অ্যাটম রয়েছে, তাই শব্দমূল বা ওয়ার্ড রুট হবে হেক্স। এবং দেখো ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ডের জন্য প্রত্যয় কী হয়, ইন হয়। এবং 3টি ডাবল বন্ড রয়েছে, 3টির জন্য কী ইউজ করি আমরা, ট্রাই ইউজ করি, তাই এর নামটি হবে হেক্স ট্রাই ইন। কিন্তু আমি একটু আগে কী বলেছিলাম যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তার পজিশনটা লিখতে হয়, তাই আমরা যদি শুধু হেক্স ট্রাই ইন লিখি তাহলে এই নামটি ভুল হবে, মিডিলের পজিশনগুলো লিখতে হবে। তাই ঠিক নামটি হবে হেক্স 1,3,5 ট্রাই ইন।
তো এখানে শেষ হলো আমাদের প্রাইমারি সাফিক্স বা প্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় বা প্রাইমারি সাফিক্স আমাদের বলে দেয় কম্পাউন্ডে কোন ধরনের বন্ড আছে, সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, সেটি হলো অপ্রধান প্রত্যয় বা সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স মূলত আমাদের জানায় কম্পাউন্ডে কোন ফাংশনাল গ্রুপ উপস্থিত রয়েছে। উদাহরণ হিসেবে কিছু ফাংশনাল গ্রুপ দেখি। যদি কম্পাউন্ডে OH গ্রুপ থাকে তাহলে সেটি অ্যালকোহল এবং এর সেকেন্ডারি সাফিক্স হয় অল, OL। মানে কোনো জৈব যৌগে যদি অ্যালকোহল ফাংশনাল গ্রুপটি থাকে তাহলে আমরা অপ্রধান প্রত্যয় বা সেকেন্ডারি সাফিক্স হিসেবে ইউজ করি অল, OL। তারপর যদি কোনো জৈব যৌগে CHO গ্রুপটি থাকে, CHO মানে কি, CHO মানে হচ্ছে অ্যালডিহাইড, তাহলে আমরা সেকেন্ডারি সাফিক্স বা অপ্রধান প্রত্যয় হিসেবে ইউজ করি AL। তারপর যদি কোনো জৈব যৌগে C+O গ্রুপটি থাকে, C+O মানে কি, কিটোন। এই কিটোন গ্রুপটি থাকলে আমরা সেকেন্ডারি সাফিক্স বা অপ্রধান প্রত্যয় হিসেবে ইউজ করি ONE। একইভাবে যদি COOH গ্রুপ থাকে তাহলে সেটি কার্বক্সিলিক অ্যাসিড, এবং কার্বক্সিলিক অ্যাসিড থাকলে আমরা সেকেন্ডারি সাফিক্স বা অপ্রধান প্রত্যয় হিসেবে ইউজ করি ওইক অ্যাসিড, OIC, ওইক ACID অ্যাসিড। এছাড়াও আরও কিছু ফাংশনাল গ্রুপ রয়েছে যেমন অ্যামিড, এস্টার, নাইট্রাইল, অ্যামিন, যাদের নির্দিষ্ট সাফিক্স ব্যবহার করা হয়। এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যখন আমরা প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয় নামকরণে একসাথে ব্যবহার করব তখন অনেক সময় প্রধান প্রত্যয়ের শেষে থাকা অক্ষরটি বাদ দেওয়া হয়। আমাদের প্রধান প্রত্যয় কী ছিল? প্রধান প্রত্যয় ছিল যখন সিঙ্গেল বন্ড থাকে তখন আমরা ইউজ করি ANE, এন, এবং যখন ডাবল বন্ড থাকে তখন আমরা ইউজ করি ENE, ইন, এবং যখন ট্রিপল বন্ড থাকে তখন আমরা ইউজ করি YNE, আইন। দেখো এই সবগুলোর শেষেই লাস্টে একটা লেটার আছে অনেক সময় এই লেটারটা বাদ যায় যখন আমরা প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয়কে নামকরণে একসাথে ব্যবহার করি। এখন প্রশ্ন হলো এই প্রধান প্রত্যয়ের শেষে থাকা লেটারটি কখন নামকরণে বাদ যাবে এবং কখন থেকে যাবে? এর উত্তরটি হলো যদি অপ্রধান প্রত্যয় কোনো ভাওয়েল অর্থাৎ AEIOU অথবা Y দিয়ে শুরু হয় তখন প্রথম প্রত্যয়ের শেষে থাকা লেটারটি বাদ যাবে, এবং অপ্রধান প্রত্যয় যদি কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে প্রধান প্রত্যয়ের শেষে থাকা লেটারটি বাদ যাবে না। এখন এই বিষয়টা একবার সংক্ষেপে বোঝা যাক। যখন আমরা IUPAC নামকরণে প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয়কে একসঙ্গে ব্যবহার করি তখন যদি অপ্রধান প্রত্যয়ের শুরুর স্টার্টিংটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় যেমন AEIOU, বা ভাওয়েল ছাড়া Y দিয়ে যদি শুরু হয় তাহলে প্রধান প্রত্যয়ের শেষে থাকা লেটারটি বাদ যাবে, এবং যদি অপ্রধান প্রত্যয়ের শুরু লেটারটা যদি কনসোনেন্ট হয় তাহলে প্রধান প্রত্যয়ের শেষের থাকা লেটারটি বাদ যাবে না। আমরা যে এই প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয়ের বিষয়টি শিখলাম, এরপর এই বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটি উদাহরণ দেখা যাক, তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। যেমন 1 নম্বর উদাহরণ CH3CH2OH। এখানে শব্দমূল কী হবে? শব্দমূল বা ওয়ার্ড রুট, এখানে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বনের জন্য হবে ইথ। তারপর এখানে প্রধান প্রত্যয় কী হবে? সিঙ্গেল বন্ড রয়েছে, তাই প্রধান প্রত্যয় হবে N। এবং অপ্রধান প্রত্যয় কী হবে? OH মানে কি? OH মানে হচ্ছে অ্যালকোহল, এবং এই অ্যালকোহলের জন্য আমরা কি ইউজ করি? অ্যালকোহলের জন্য আমরা অপ্রধান প্রত্যয় হিসেবে ইউজ করি অল ইউজ করি, অপ্রধান প্রত্যয় হবে অল। এখন অল এটাকে ইংলিশে লিখলে OL হবে। স্টার্টিংটা দেখো কী দিয়ে হচ্ছে? ভাওয়েল দিয়ে হচ্ছে। তাই যেহেতু অপ্রধান প্রত্যয়ের স্টার্টিং লেটারটা হচ্ছে ভাওয়েল, তাই প্রধান প্রত্যয়ের শেষে লেটারটা বাদ যাবে। দেখো, তাই নাম হবে ইথ প্লাস আন প্লাস অল, ইথানল। যদি অপ্রধান প্রত্যয়ের স্টার্টিং লেটারটা ভাওয়েল না হয়ে কনসোনেন্ট হতো তাহলে কিন্তু টা বাদ যেত না। এবার দ্বিতীয় উদাহরণটি দেখা যাক। CH3 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CN। এখানে শব্দমূল হবে প্রোপ, কারণ এখানে দুটো কার্বন রয়েছে। প্রধান প্রত্যয় হবে N, কারণ এখানে সব সিঙ্গেল বন্ড রয়েছে। তারপর অপ্রধান প্রত্যয় হবে CNটা কি? CNটা হচ্ছে নাইট্রাইল, এবং নাইট্রাইলের জন্য আমরা অপ্রধান প্রত্যয় হিসেবে নাইট্রাইল ইউজ করি। এখানে নাইট্রাইলের যে স্টার্টিং লেটারটা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট, তাই
প্রধান প্রত্যয়ের শেষে থাকা ই লেটারটি বাদ যাবে না, তাই এখানে আইইউপিএসি নাম হবে প্রোপ প্লাস এন প্লাস নাইট্রেল, প্রোপেন নাইট্রেল। এখন তোমাদের জন্য একটি ছোট্ট হোমওয়ার্ক আছে। আমরা যে প্রাইমারি সাফিক্স এবং সেকেন্ডারি সাফিক্সের নিয়মগুলো শিখলাম সেগুলোর ওপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। স্ক্রিনে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। চেষ্টা করো এগুলোর আইইউপিএসি নেম নিজে বের করতে। তোমাদের উত্তরগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। না পারলেও কোনো সমস্যা নেই, চেষ্টা করে কমেন্ট করো, কারণ চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাদের কমেন্টগুলো দেখব এবং যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা আইইউপিএসি নমেনক্লেচার বোঝার জন্য প্রয়োজনীয় কিছু বেসিক ধারণা শিখলাম। তারপর আমরা জানলাম আইইউপিএসি নমেনক্লেচার কী। তারপর আমরা শিখলাম ওয়ার্ড রুট বা শব্দমূল সম্পর্কে। তারপর আমরা জানলাম প্রত্যয় বা সাফিক্স সম্পর্কে। পরের ভিডিওতে আমরা শুরু করব প্রিফিক্স বা উপপদ, যেখানে আমরা শিখব কম্পাউন্ড এ বিভিন্ন সাবস্টিটুয়েন্ট থাকলে তাদের কীভাবে নামকরণ করতে হয়। তাই যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, আর কেমিস্ট্রি এর এমন আরও সহজ এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। তাহলে পরের ভিডিওতে দেখা হবে। স্টে টিউনড।